নীলা বলল, তুই আমাকে বিয়ে করবি কিনা এটা বল। দেখ হৃদয়, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি রাজি না হস তাহলে আমাকেই কিছু করতে হবে। আমি বললাম, দেখ নীলা, বোঝার চেষ্টা কর, আমি তোর বয়সে 2 বছরের ছোট, তাছাড়া তুই আমার চাচাতো বোন, এটা কখনো হয় না। আর আমার গার্লফ্রেন্ড আছে, সবচেয়ে বড় কথা হলো কালকে তোর বিয়ে। এখন আমাদেরকেও এই বন্ধ ঘরের মধ্যে দেখে ফেললে খারাপ হয়ে যাবে। নীলা, পাগলামি করিস না প্লিজ, সামনে থেকে সর, আমি যাব। কাল আমার চাচাতো বোনের বিয়ে, তাই আজ আমার ব্যস্ততা একটু বেশি। চাচার কোনো ছেলে নেই, আর আমার বাবা মায়ের একমাত্র ছেলে আমি। আর আমার একটা বড় বোন আছে। নীলা আর আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি। নীলা সকালেই বলেছিল তার সাথে যেন দেখা করি, তার রুমে যেতে বলেছিল। আমি ব্যস্ত থাকায় তার রুমে যেতে পারিনি। এখন বিকাল 4টা বাজে। চাচার কাছ থেকে কিছু হিসাব বোঝার জন্য তার কাছে যাচ্ছিলাম, ঠিক তখনই নীলা আমাকে টেনে তার রুমে নিয়ে গেল। তারপরে কি বলল তা তো আপনারা শুনলেনি। আসলে ও আমাকে অনেকদিন আগে থেকে এই কথা বলেছিল যে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি তেমন পাত্তা দেইনি। নীলা যে দেখতে খারাপ এই কথা বলা যাবে না, কিন্তু সমস্যা হলো ও আমার চাচাতো বোন, তার উপরে সে আমার 2 বছরের সিনিয়র। যদিও আমার গার্লফ্রেন্ড আমার থেকে 4 বছরের সিনিয়র, এসব কারণেই আমি রাজি হই না। নীলা বলল, আরে রাখ তোর গার্লফ্রেন্ড, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই আমাকে বিয়ে করবি কিনা? আমি বললাম, দেখ নীলা, পাগলামি করিস না। নীলা বলল, আরে পাগলামির তো এখনো কিছুই দেখিসনি, দেখ এইবার তোকে আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি। এইবার আমি আর চুপ করে থাকতে পারলাম না, আর সহ্য করতে পারলাম না, জোরে একটা চড় মেরে দিলাম নীলার গালে। নীলা গালে হাত দিয়ে বলল, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিয়েছিলাম, এবার দেখ আমি কি করি, তোকে কিভাবে নিজের করে পেতে হয় সেটা আমি ভালো করে জানি। এটা বলে নীলা তার শাড়ি খুলতে শুরু করলো। আমি বললাম, এ কি নীলা, তুই কি করছিস? আমি ভয় পেয়ে গেলাম, ভয়ে বুকটা দুক দুক করতে শুরু করলো। দেখ নীলা, প্লিজ এমন করিস না, আমার আব্বু আম্মু আমায় অনেক বিশ্বাস করে, তুই তাদের বিশ্বাসটা নষ্ট করিস না, আমার বাবার সব মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমি কথা শেষ করার আগেই নীলা চিৎকার করতে লাগলো। নীলা বলল, আব্বু কই গো তুমি, আমাকে বাঁচাও, চাচ্চু ও চাচ্চু কই তুমি, তোমার ছেলেকে থামাও প্লিজ। নীলা জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। দীর্ঘ 20 বছরের জীবনে কেউ বলতে পারবে না আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছি। আমার বাবা আর মা আমায় নিয়ে অনেক গর্ব করত, অনেক বিশ্বাস করত আমায়। আজ সেই বিশ্বাস আর গর্ব দুটোই যেন শেষ হয়ে যাবে। তাছাড়া আমি নেহাকে কি বলবো, আমি কিভাবে ওকে মুখ দেখাবো, ও কি আমাকে বিশ্বাস করবে? নেহা আমার গার্লফ্রেন্ড। এতক্ষণে নীলার চিৎকার শুনে সবাই চলে এসেছে। সবাই বলতে বশির চাচ্চু, নীলার বাবা, আমার বাবা মা আর নীলার বিয়ে উপলক্ষে আসা কিছু আত্মীয় স্বজন। বশির চাচ্চু বলল, নীলা কি হয়েছে তোর, প্লিজ দরজাটা খোল। বশির চাচ্চু মনে হয় ভয় পেয়ে গেছে। আসলে বশির চাচ্চু আমাকেও তার নিজের ছেলের মতোই ভালোবাসে। নীলা বলল, বাবা আমাকে বাঁচাও। এদিকে আমি নীলার দিকে তাকিয়ে পুরো অবাক হয়ে গেলাম। নীলা ওর শাড়ি পুরো খুলে ফেলেছে, ও ওর সাহেব ব্লাউজ নিজেই ছিঁড়ে মাটিতে বসে আছে, এমন ভাব করছে যেন আমি ওকে ধর্ষণ করেছি। কিছুক্ষণ পরে বাবা আর চাচ্চু মিলে দরজাটা ভেঙে সবাই ভিতরে প্রবেশ করলো। নীলা উঠে ওর বাবার পিছনে গিয়ে লুকালো। আমি বললাম, বাবা বিশ্বাস করো আমি কিছু করিনি। বাবা আমার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে, আর মা তো মাটিতে বসে পড়েছে। বাবার দিকে তাকাতে পারছি না, বাবার চোখ যেন রক্তর মতো লাল হয়ে গিয়েছে। সবাই কেমন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি বাবাকে কি বলবো, আমার উপর বাবা এত বিশ্বাস আর ভরসা করত, সব যেন আজ ধুলোয় মিশে গেছে। আমি বাবার পায়ে পড়ে গেলাম। আমি বললাম, বিশ্বাস কর বাবা। আমি আর কিছু বলতে পারলাম না, তার আগেই বাবা আমার গালে চড় বসিয়ে দিল। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। বাবা আমাকে মারতে মারতে বলল, বিশ্বাস আর তুই কেন এমন করলি, কেন কেন তুই আমার বিশ্বাস আর ভরসা ধুলোয় মিশিয়ে দিলি, কোন দোষের শাস্তি দিলি আমায়? বাবা আমায় লাথি মেরে তার পা থেকে সরিয়ে দিল। আমি দৌড়ে মায়ের কাছে গেলাম। আমি মায়ের পা ধরতে যাব, তখন মা নিজের পাটা সরিয়ে উঠে দাঁড়ালো। মাকে হঠাৎ কঠোর মনে হলো। মা বলল, অবনী আমার বড় বোন, ওর জামা কাপড় সব গুছিয়ে দে। আজ থেকে আমার হৃদয় নামের কোনো সন্তান নেই, ওকে যাতে এই বাড়িতে আর কখনো দেখতে না পারি। আমি এই কি শুনছি, মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে। না, বাবা মাকে ছেড়ে আমি কোথায় যাব? বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি দৌড়ে গিয়ে মায়ের পায়ে ধরলাম। আমি বললাম, না মা, দয়া করে আমায় এই শাস্তি দিও না, তোমরা ছাড়া আমার কে আছে, আমি কোথায় যাব? মায়ের পায়ের কাছে বসে বসে কথাটা বললাম। মা নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে গেল। এদিকে অবন্তী আপু ব্যাগ গুছিয়ে নিয়ে হাজির। আমাকে ব্যাগ দিতে দিতে বলল, ছি, তোকে আমার ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগছে, তুই এত নীচ। আমি পুরো বাকরুদ্ধ হয়ে গেলাম। কয়েক মুহূর্তের মধ্যে আমার সাথে কি হয়ে গেল, একটা ঘূর্ণিঝড়ের মতো আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আমি ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে পড়লাম।
পেছনে তাকিয়ে দেখলাম কেউ আসেনি আমার সাথে। যেই বাবা মা আমাকে না খাইয়ে খেত না, সেই বাবা মা আজকে আমাকে ঘর থেকে বের করে দিল। যেই বোন আমাকে নিজের চাইতেও বেশি ভালোবাসতো, সে আজ আমাকে নিজ বলে গালি দিল। আমি আর ভাবতে পারছি না। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। তখনই দেখলাম নেহা, মানে আমার গার্লফ্রেন্ড, সামনে দাঁড়িয়ে আছে। নেহা হয়তো আমাকে বিশ্বাস করবে। আমি নেহার দিকে এগিয়ে গেলাম। আমি বললাম, নেহা বিশ্বাস করো। আমি কথা শেষ করার আগেই আমার গালে ঠাস করে বসিয়ে দিল। আমি পুরো তাজ্জব পেয়ে গেলাম। শেষ পর্যন্ত নেহাও আমাকে অবিশ্বাস করলো। নেহা বলল, কি নেই আমার মধ্যে যে শেষ পর্যন্ত ওই মেয়ের সাথে? ছি, যদি তোর এতই চাহিদা থাকতো তুই আমাকে বলতি, আমি বিয়ের আগেই সবকিছু দিয়ে দিতাম। বলেই নেহা কাঁদতে লাগলো। আমি আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ালাম। এখানে থেকে আর লাভ নেই, এখানে কেউ আমাকে বিশ্বাস করবে না। নেহা তো আমার চরিত্র সম্পর্কে জানে। ও কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে? আর যেখানে আমার নিজের বাবা মাই অবিশ্বাস করেছে, সেইখানে নেহা তো অনেক দূরের কথা। না, আর থাকবো না এই শহরে। আজ রাতেই এই শহর ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমি বারবার পিছনে তাকাচ্ছি। এই বুঝি নেহা আমাকে ডাক দেয়, কিন্তু না, নেহা আমার দিকে ফিরেও তাকালো না। হায়রে দুনিয়া, কেউ আমাকে বিশ্বাস করতেও চাইল না। সবাই আমাকে অবিশ্বাস করলো। আমি আর দেরি না করে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়ালাম। আর থাকবো না এই অবিশ্বাসের মাঝে। আমার কাছে জমানো 5,000 টাকার মতো ছিল। সেই টাকা নিয়ে রওনা হলাম। আধা ঘন্টা হাঁটার পরে বাস স্টেশনে পৌঁছে গেলাম। বাস স্টেশনে আসার পরে মনে হলো কেউ আমাকে ডাকছে। পিছনে তাকিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড অনিক দৌড়াতে দৌড়াতে আসছে। ও হাত নাড়িয়ে আমাকে থামতে বলছে। আচ্ছা, ও আমাকে থামতে বলছে কেন? ও কি আমাকে সবার মতো অবিশ্বাস করবে? দেখা যাক কি হয়। ও ততক্ষণে আমার কাছে পৌঁছে গেছে। অনিক হাঁপাতে হাঁপাতে বলল, হৃদয় দাঁড়া, তুই কই যাচ্ছিস? আর সবাই এসব কি বলছে? আমি বললাম, বিশ্বাস কর ভাই, আমি এসবের কিছুই করিনি। নীলা আমাকে ফাঁসিয়েছে। বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্না শুরু করে দিলাম। হঠাৎই অনিক আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই এমন কাজ করতেই পারিস না। আমি তোকে ছোটবেলা থেকেই চিনি। দুনিয়া উল্টে গেলেও কেউ আমাকে বিশ্বাস করাতে পারবে না যে তুই এমন কাজ করেছিস। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। হায়রে বন্ধুত্ব, যেখানে বাবা মা এমনকি প্রেমিকা পর্যন্ত আমাকে বিশ্বাস করলো না, সেখানে বন্ধু আমায় জড়িয়ে ধরেছে। হয়তো এজন্যই একে বন্ধু বলে। আমি বললাম, আমার সাথেই কেন এমন হলো বলতে পারিস? অনিক বলল, জানি না রে ভাই, তুই চিন্তা করিস না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তুই কোথায় যাবি ঠিক করেছিস? আমি বললাম, ভাই, এই অবিশ্বাসের মধ্যে আমার পক্ষে থাকা আর সম্ভব না। আমি ঠিক করেছি ঢাকায় চলে যাব। ওখানে গিয়ে একটা কাজ খুঁজে নিব। অনিক আমার গালে ঠাস করে একটা চর মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ওই শালা কাজ করবি মানে? শোন, তোকে অনেক বড় হতে হবে। তুই আমার মাথায় হাত রেখে বল তুই পড়ালেখা বন্ধ করবি না। আমি ওর মাথায় হাত রেখে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। অনিক বলল, ও তুই ঢাকায় কোথায় থাকবি এই চিন্তা করছিস? দাঁড়া। এই বলে পকেট থেকে একটা কাগজ বের করে দিল। এই নে, এই ঠিকানায় চলে যাবি। ওনার কোনো ছেলে নেই, তুই ওখানে গিয়ে ওনার বাসায় উঠে পড়িস। আমি বললাম, কিন্তু আমাকে ওনার বাসায় কেন উঠতে দিবেন? আর উনি যদি সব জানেন তাহলে আমাকে বাসা থেকে বের করে দেবে। অনিক বলল, আরে ধুর শালা, তুই শুধু যা, বাকিটা আমি ম্যানেজ করে নিব। উনি আমায় ওনার নিজের ছেলের মতোই ভালোবাসে আর বিশ্বাসও করে। আমি ওনাকে সব বুঝিয়ে বলবো, তোর কোনো প্রবলেম হবে না। উনি তোকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দিবে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ভাগ্যিস এমন একটা বন্ধু ছিল। আমি ওকে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। আমি বললাম, ভাই, তোর এই উপকার আমি কখনো বলবো না। তোকে অনেক ধন্যবাদ। অনিক বলল, ওই শালা, বন্ধুর মাঝে আবার কিসের ধন্যবাদ? আর শোন, মানি ব্যাগটা বের করে বলল, ধর, এইখানে 3,000 টাকা আছে, রেখে দে, পরে কাজে লাগবে। আমি বলল, না ভাই, লাগবে না, আমার কাছে আছে। অনিক বলল, আরে ধর শালা, ধর, পরে আবার ফেরত দিয়ে দিস। আমি ওকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলাম। অনিক বলল, দেখ ভাই, আল্লাহ যদি চাই তাহলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। তুই শুধু মন দিয়ে পড়ালেখা কর আর নিজেকে গড়ে তোল। বাস ছেড়ে দিল। আমি ওকে বিদায় দিয়ে বাসের ভিতরে উঠে গেলাম। বাইরে তাকিয়ে দেখলাম কেউ আমাকে নিতে আসছে কিনা। না, কেউ আসেনি। শুধু আমার বন্ধুটা বাহির থেকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। আমি ওকে বিদায় জানালাম। আজ আমি রওনা হলাম নতুন জীবনের উদ্দেশ্যে। কাল থেকে আমার নতুন জীবন শুরু। টানা 5 ঘন্টা জার্নির পর পৌঁছালাম ঢাকা। আমি আগেও বাবার সাথে কয়েকবার ঢাকা এসেছি, কিন্তু এইবার প্রথম ঢাকায় আসলাম। কেমন যেন একটু ভয় ভয় লাগছে, কিন্তু এতটাও ভয় লাগছিল না, কারণ অনিকের চাচ্চুর বাসায় গিয়ে উঠবো, তাই আর থাকার কোনো চিন্তা নেই। কিন্তু মনটা অসম্ভব খারাপ লাগছে। মাত্র একটা দিন, কয়েকটা মুহূর্ত, আমার পুরো জীবনটা বদলে গেল। কালকেও ছিলাম বাবা মায়ের আদরের একমাত্র সন্তান, কিন্তু আজকে মাত্র একদিনের ভিতরে জীবনটাই পুরো বদলে গেল। যেই বাবা মা আমাকে না খাইয়ে খেত না,
আজ হয়তো সেই বাবা মায়ের মনে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই। নীলা শত হলেও আমি ওর চাচাতো ভাই। ও কিভাবে পারলো আমার জীবনটাকে এইভাবে ধ্বংস করে দিতে। বাস স্টেশনে দাঁড়িয়ে এইভাবে ওর কথাগুলো ভাবছিলাম, আর ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে এসেছে। হঠাৎ কিছু শব্দে ধ্যান ভেঙে গেল। দেখি একজন অটোওয়ালা দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গিয়ে বললাম, মামা যাবেন? অটোওয়ালা বলল, কোথায় যাবেন? আমি অনিকের দেওয়া ঠিকানাটা ওনাকে দেখালাম। এই ঠিকানায় যেতে হবে, কত নেবেন? অটোওয়ালা আমার দিকে অদ্ভুতভাবে তাকালো আর ঠিকানাটা দেখে বলল, 100 টাকা লাগবে মামা। আমি ভাবলাম অনেক দূরে হবে হয়তো, তাই বেশি চেয়েছে। আমি বললাম, আচ্ছা চলুন। মাত্র 2 মিনিট পর অটোওয়ালা একটা জায়গায় এসে দাঁড়ালো। আমি বললাম, এত তাড়াতাড়ি? এইটুকু পথ তো আমি হেঁটেই আসতে পারতাম। আর ভাবতে লাগলাম এইটুকু পথ একজনের ভাড়া 100 টাকা। অটোওয়ালা বলল, হ মামা, এটাই আপনার ঠিকানা। আমি বললাম, এইটুকু পথ একজনের ভাড়া 100 টাকা কিভাবে হয়? অটোওয়ালা বলল, মামা আমি তো আপনাকে আগেই বলেছিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, অটোওয়ালা মনে হয় আগেই বুঝতে পেরেছে আমি এই জায়গায় নতুন, তাই সেও সুযোগটা নিল। আমি আর বাড়াবাড়ি না করে ভাড়াটা দিয়ে দিলাম। এমনিতেই মন ভালো নেই। আচ্ছা মামা নেন। এইবারে বাড়ির নাম্বারটা মিলাতে লাগলাম আর খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি করার পরেও বাড়িটা খুঁজে পেলাম না। হঠাৎ দেখলাম একজন লোক আসতেছে, যাই ওনাকে জিজ্ঞেস করি। আমি বললাম, চাচা শুনছেন? লোকটি বলল, কিছু বলবেন? আমি লোকটিকে নাম্বারটি দেখিয়ে বললাম, এই বাড়িটা কোথায়? লোকটি নাম্বারটি দেখে বলল, এইখানে নতুন। আমি বললাম, জি। লোকটা বলল, আসেন আমার সাথে। আমি লোকটার পেছনে পেছনে যেতে লাগলাম। লোকটা হঠাৎ একটা বিশাল বাড়ির সামনে এসে বলল, এই যে আপনার ঠিকানা। লোকটা হঠাৎ একটা বিশাল বাড়ি, না বাড়ি বললে ভুল হবে, যেন একটি রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো। আর লোকটা বলতে লাগলো বাড়ির দিকে ইশারা করে, এই আপনার বাড়ি। আমি বললাম, ধন্যবাদ। তারপর লোকটা চলে গেল। আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি, এরকম বাড়ি তো আমি সাধারণত ছবিতে দেখি। আচ্ছা, লোকটা কি আমায় ভুল ঠিকানায় নিয়ে আসলো? না, লোকটাকে দেখে তো স্থানীয়ই মনে হলো। তাহলে কি অনিক আমায় ভুল ঠিকানা দিল? ওকে একবার কল করি। কিছুক্ষণ কল হবার পর অনিক কল ধরলো। আমি বললাম, হ্যালো অনিক। অনিক বলল, কিরে খুঁজে পাইছস? আমি বললাম, ভাই এটা তুই কিসের ঠিকানা দিলি? মনে হয় একটা রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তুই আবার ভুল ঠিকানা দিলে না তো? অনিক বলল, আরে না শালা, তুই একদম ঠিক জায়গায় এসেছিস। শোন, ভিতরে গিয়ে দারোয়ানকে বলবি হানিফ চাচা মানে অনিকের চাচার সাথে দেখা করতে চাস। তারপর হানিফ চাচা এলে বলবি আমাকে অনিক পাঠিয়েছে। তারপর আর কিছু বলতে হবে না, আমি ওনাকে সব বলে রেখেছি, তোর কোনো সমস্যা হবে না। আমি বললাম, তুই কি সব বলছিস? উনি আবার কিছু মনে করবে না তো? অনিক বলল, আরে শালা, উনি আমাকে নিজের ছেলের মতো বিশ্বাস করে, আর ওনাকে আমি সব বুঝিয়ে বলেছি। তুই যা, ভয় পাস না, আমার উপর ভরসা রাখ। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি অনেকটা ভয় নিয়ে ভিতরে প্রবেশ করলাম। তখনই এক বিশাল দেহওয়ালা দারোয়ান আমার সামনে এসে বলল, এইখানে কি চাই? আমি তোতলাতে তোতলাতে আর ভয়ে ভয়ে বললাম, আসলে আমি হানিফ চাচার সাথে দেখা করতে চাই। দারোয়ান বলল, কেন, কি দরকার ওনার সাথে? আমি বললাম, আসলে ওনার সাথে। এমন সময় পেছন থেকে মধ্যবয়স্ক একটা লোক এলো। দারোয়ান বলল, স্যার এই ছেলেটা আপনার সাথে দেখা করতে চায়। ও, তাহলে উনি অনিকের হানিফ চাচ্চু। আমি বললাম, আসসালামু আলাইকুম, আমি হৃদয়, আমাকে অনিক পাঠিয়েছে আপনার কাছে। হানিফ চাচা বলল, ও তুমি সেই হৃদয়, অনিক আমাকে তোমার ব্যাপারে বলেছে। আসো আসো, ভিতরে আসো। আমি বললাম, আচ্ছা। আমি বাধ্য ছেলের মতো ওনার পেছনে পেছনে ঘরে গেলাম। উনি আমায় একটা রুমে নিয়ে গেল, বিশাল একটা রুম। হানিফ চাচা বলল, এই হলো তোমার রুম, আজকে থেকে তুমি এইখানেই থাকবে। এত বড় একটা রুম, অনেক দামি দামি ফার্নিচার দিয়ে সাজানো, খুব সুন্দর করে গোছালো। মনে হয় আমি আসবো শুনে গুছিয়ে রেখেছে। প্রথম দেখায় এত সুন্দর ব্যবহার। উনি সত্যি একজন মহৎ মানুষ। আসলে ওনার কোনো সন্তান নেই, তাই হয়তো এত উদার। হানিফ চাচা বলল, হৃদয় তুমি আমায় চাচ্চু বলে ডাকতে পারো। আমি বললাম, আচ্ছা চাচ্চু। আপনাকে অনেক। কথা শেষ করার আগেই উনি বলে উঠলেন, এখন আর কোনো কথা নয় মাই বয়, তুমি আসবে শুনে তোমার চাচি অনেক রান্না করেছে, তাড়াতাড়ি ফ্রেশ হও, খেয়ে দিয়ে কথা হবে। বলেই উনি চলে গেলেন। এত বড় একটা রুম আমার জন্য, ভালোই হলো, সাথে ওয়াশরুমটাও ফিট করা। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। এমন সময় অনিক আবার কল দিল। আমি কল রিসিভ করলাম। অনিক বলল, কিরে ভিতরে ঠিক মতো পৌঁছিয়েছিস? আমি বললাম, হ্যাঁ। অনিক বলল, আচ্ছা তাহলে এখন তুই ফ্রেশ হ, আমি রাতে কল দিব। আমি বললাম, আচ্ছা। আমি ফ্রেশ হয়ে বের হলাম। এমন সময় একজন এসে আমাকে ডেকে গেল খাওয়ার জন্য। আমি গেলাম, গিয়ে দেখি ওনাদের ড্রয়িং রুমটা বিশাল বড়। টেবিলে মিনিমাম 10টা পদ সাজিয়ে রেখেছে। হানিফ চাচা আর ওনার স্ত্রী আমার জন্য বসে আছেন। ওনাদের দেখে আমার বাবা মায়ের কথা মনে পড়ে গেল। হানিফ চাচা বলল, বসো বাবা, তোমার চাচি নিজ হাতে রান্না করেছে সব তোমার জন্য। ওনাদের দেখে আমার বাবা মায়ের কথা মনে পড়ে যাওয়ায় একটু মন খারাপ হলো।
তাই আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। আন্টি বলল, কি হলো, কথা বলছো না যে? হানিফ চাচা বলল, সালমা, ছেলেটার উপর দিয়ে অনেক বড় একটা বিপদ গেল, তাই হয়তো একটু মন খারাপ ওর, ওকে একটু একা থাকতে দাও। আন্টি একটু মন খারাপ করলো। আমি বললাম, না না চাচু, কোনো সমস্যা নেই। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। কে ফোন দিল সেটা দেখার জন্য ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়ে আমি অবাক হয়ে গেলাম। নীলা ফোন দিয়েছে, এখন কেন ফোন দিয়েছে? আমার সব কিছুই তো সে শেষ করে দিল, এখন আবার কেন ফোন দিল? হানিফ চাচা বলল, কি হয়েছে বাবা, কে ফোন দিয়েছে? আমি বললাম, চাচু, নীলা ফোন দিয়েছে। হানিফ চাচা বলল, নীলা কি সেই মেয়ে যার কথা অনেক বলেছিল? আমি বললাম, জি। এদিকে ফোনটা বেজেই চলেছে। আমি হানিফ চাচার দিকে তাকিয়ে আছি। উনি কি যেন একটু ভাবলেন, তারপর বললেন, হৃদয়, ফোনটা ধরো, আর হ্যাঁ, লাউড স্পিকার বাড়িয়ে দাও, আমরাও শুনি মেয়েটা কি বলে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে নীলা বলল, হ্যালো হৃদয়, তুই কোথায়? আমি নিশ্চুপ হয়ে আছি। আমার কথা বলতে ইচ্ছে করছিল না, তাই আমি চাচার দিকে তাকিয়েছিলাম। উনি আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন কথা বলার জন্য। নীলা বলল, হৃদয়, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কোথায় তুই? আমি বললাম, কেন কল দিয়েছিস? আর কি শেষ করার বাকি আছে? আমার তো সব কিছুই কেড়ে নিলি তুই। নীলা বলল, দেখ হৃদয়, এখনো কিছুই শেষ হয়নি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে সবকিছু এবার শেষ হয়ে যাবে। কাল সকালে বাসায় উকিল আসবে, চাচা চাচি তোকে ত্যায্যপুত্র ঘোষণা করবে, তুই ওনাদের সব সম্পত্তি থেকে বঞ্চিত হবি। দেখ হৃদয়, এখনো কিছুই শেষ হয়নি। তুই শুধু আমাকে একবার বিয়ে করার জন্য রাজি হয়ে যা, বাকিটা আমি সব সামলে নিব। আমি নিশ্চুপ হয়ে আছি। হানিফ চাচা আর চাচি একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। নীলা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবারও বলে উঠলো, দেখ হৃদয়, এখনো ভেবে দেখ, তুই রাজি হলে তোর বাবা মায়ের কাছে ফিরে আসতে পারবি। তোর বাবা মায়ের জন্য হলেও রাজি হয়ে যা। বাবা মায়ের কথাটা শুনে বুকটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল এখনই রাজি হয়ে যাই, কিন্তু না। আমি যদি রাজি হই তাহলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে, আর সারা জীবন ধর্ষকের অপবাদ মাথায় নিয়ে বাঁচতে হবে। আর কোন বাবা মায়ের কাছেই ফিরে যাব, যারা অন্য একটা মেয়ের কথা শুনে আমাকে অবিশ্বাস করলো? তাদের কাছে কখনোই না। আমি বললাম, দরকার নেই এমন বাবা মার, যারা তোর মতো দুশ্চরিত্রা একটা মেয়ের কথা শুনে আমাকে অবিশ্বাস করেছে। আর হ্যাঁ, ভবিষ্যতে আর কখনো আমাকে ফোন দেওয়ার চেষ্টাও করবি না। বলেই ফোনটা কেটে দিলাম আর নীলার নাম্বারটা ব্লক করে ফেলে দিলাম। হানিফ চাচা আর চাচি মুখের দিকে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে পানি পড়ছে আমার। তারপর আমি আর খেলাম না, খাওয়া রেখে নিজের রুমে চলে আসলাম। মানুষ অল্প শোকে কাতর হয়, আর আমি অধিক শোকে পাথর হয়ে গিয়েছি। চাচি আমাকে ডাকতে চাইলো, কিন্তু চাচা থামিয়ে দিয়ে বলল, থাক, যেতে দাও, ছেলেটার উপর অনেক বড় একটা ঝড় যাচ্ছে, ওকে একটু একা থাকতে দাও। একা থাকলে মনের কষ্টটা একটু হালকা হবে। কিছুক্ষণ পরে তুমি ওর রুমে খাবার নিয়ে যেও, বাচ্চা মানুষ, বাবা মায়ের কথা মনে পড়ছে হয়তো। চাচি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। আমি আমার রুমে এসে পড়লাম। পাশেই দেখি ব্যালকনি আছে, ব্যালকনি থেকে চাঁদ দেখা যাচ্ছিল। আমি ব্যালকনিতে গিয়ে চাঁদ দেখে সবকিছু বলার চেষ্টা করছিলাম। এমন সময় অনেক কল দিল। অনেক বলল, কিরে, কি খবর? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বললাম, হ্যাঁ ভালোই। অনেক বলল, ওখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না না, কোনো অসুবিধা হচ্ছে না। অনেক বলল, শোন, তুই অনেক জার্নি করেছিস, এখন আর রাত জেগে থাকিস না, শরীর খারাপ করবে। তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা। অনিক আবারও বলল, আর শোন, নেহার কোনো খবর শুনেছিস? আমি বললাম, কিসের খবর? অনিক বলল, নেহার ঢাকায় একটা ভার্সিটিতে চাকরি হয়েছে। আমি বললাম, ওহ ভালো। অনিক বলল, আচ্ছা তুই ঘুমা। তারপর আমি এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে চাচি আমার রুমে ভাত নিয়ে আসলো। চাচি বলল, হৃদয়, উঠো, খেয়ে নাও। আমি বললাম, না চাচি, এখন আমি খাবো না, ভালো লাগছে না। চাচি বলল, না, তা বললে কি হয়? তুমি সেই সকাল থেকে জার্নি করছো, তারপরে আবার এসেছো, কিছুই খাওনি। এইভাবে চললে তুমি তো অসুস্থ হয়ে যাবে। তুমি ওঠো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। চাচির চোখে মুখে কিছুটা মলিন ভাব দেখতে পেলাম। উনি আমার ওপর মায়ের মতো অধিকার খাটাচ্ছে। আসলে মা না হতে পারার কষ্টটা যে কেমন, সেটা আমি ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। সব নারীরই তো মা হতে ইচ্ছে হয়, নারীর আসল মহিমাই হচ্ছে এই ব্যাপারটাই। কিন্তু চাচি মা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত। চাচির জন্য আমার খুব মায়া লাগলো। আচ্ছা, কেমন হয় যদি আমি যতদিন এইখানে আছি ততদিন যদি আমি ওনার মা হওয়ার ইচ্ছাটা পূরণ করি, একবার বলেই দেখি। তারপর আমি বললাম, চাচি, আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? চাচি মনে হয় এই কথাটা শোনার জন্য প্রস্তুত ছিল না। উনি আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন। ওনার চোখের কোনায় পানি এসে গেল। উনি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। একজন নারীর মা হতে না পারার কষ্টটা একজন নারী বুঝতে পারে। আমি ওনার মাথায় হাত বোলাতে লাগলাম। এমন সময় দেখি চাচা দরজায় দাঁড়িয়ে আছে। ওনার চোখেও পানি জমে গেছে। উনি হাত দিয়ে চোখ মুছতে লাগলেন।
এমন সময় বললেন চাচা, সালমা কি হচ্ছে? ছেলেটা সকাল থেকে না খেয়ে আছে, ওকে আগে খেতে দাও। চাচি আমাকে ছাড়ছিল না, আমাকে জড়িয়ে ধরে রেখেছিল। চাচার চোখটাও কেমন যেন ছলছল করছিল। এমন সময় চাচা আবারও বলে উঠল, জানি একদিন ভাঙবে ভুল, সেদিনের অপেক্ষায় কাটাই প্রহর। কোনো দোষ ছিল না, প্রমাণ করে নষ্ট জীবন থেকে একদিন নিব অবসর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো বোনের মিথ্যা অপবাদ গল্পের 1 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ, পরবর্তী পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন যায়। তো পরবর্তী পর্ব আসা অবধি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।